আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি সবসময় আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা যেখানে আছো এই করোনাকালীন সময়ে বৈশ্বিক মহামারীতে তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা নবম দশম দুইটা শ্রেণীরই একটি কমন সাবজেক্ট, যেটা আমরা তো জানি যে নবম এবং দশম দুইটা শ্রেণীতে আমরা একই পাঠ্যপুস্তক পড়ে থাকি এবং মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হই। তো নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষার একটা সাবজেক্ট হচ্ছে আমাদের ফিনান্স ও ব্যাংকিং। আজ আমরা একটা ফিনান্স ও ব্যাংকিং ক্লাস করব। ফিনান্স ও ব্যাংকিং সবাই প্রস্তুত? আমার শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, সবার হাতে যেন খাতা কলম এবং বইটা অবশ্যই থাকে। আমি তোমাদেরকে অনুরোধ করব বই এবং খাতা কলম নিয়ে তোমরা ক্লাসের সামনে আসবে। তাহলে আজ আমরা কি ক্লাস করব? ফিনান্স ও ব্যাংকিং। ফিনান্স ও ব্যাংকিং এর আজ আমরা যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ফিনান্স ও ব্যাংকিং এর, সেটা হলো অর্থের সময় মূল্য। এই সময় মূল্যটা, অর্থের সময় মূল্যটা আজ আমরা দেখব। দেখো, তোমরা পাঠ্যপুস্তকটা একটু বের করো। তোমরা বইয়ের 29 পৃষ্ঠা, পেজ নাম্বার 29, অর্থের সময় মূল্য, অধ্যায় 3। তাহলে আজকের পাঠ কি আমাদের? আজকের পাঠ আমাদের অর্থের সময় মূল্য। মনে থাকবে? সবাই বইটা বের করো। অর্থের সময় মূল্য। দেখো, ফিনান্স সাবজেক্টটা পড়তে গেলে আমাদের অবশ্যই, ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টটা পড়তে গেলে আমাদের অবশ্যই অর্থের সময় মূল্যটা সুন্দরভাবে বুঝতে হবে এবং জানতে হবে। যদি আমরা অর্থের সময় মূল্যটা সঠিকভাবে না জানতে পারি বা না বুঝতে পারি বা না মূল্যায়ন করতে পারি বা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা ফিনান্সে অনেক পিছিয়ে থাকি। সেজন্য আমি আশা করব তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো তো, খেয়াল করো বাচ্চারা, অর্থের সময় মূল্য যেটা আমরা প্রথম পেজ 29 পেজে দেখেছি, এখানে কিছু প্রাথমিক ধারণা বা প্রাথমিক কথা আছে, যেটা তোমরা সবাই জানো বা হয়তো স্বাভাবিক কথা, কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। সেটাই আমরা একটু বুঝে নেওয়ার বা খেয়াল রাখার চেষ্টা করব। অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সময় মূল্য ধারণাটি জড়িত। খেয়াল করো, অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থায়নের সময় মূল্যটা জড়িত। এখনকার 100 টাকা আর 10 বছর পরের 100 টাকা কি সমান হবে? নিশ্চয়ই না। তুমি যদি এখন 100 টাকা ব্যাংকে রাখো, 10 বছর পরে কি তুমি 100 টাকাই পাবে? না, তার সাথে তোমাকে কিছু আরো এক্সট্রা টাকা দিতে হবে, কারণ সময়ের মূল্যটা পরিবর্তিত হয়। অর্থের সময় মূল্য এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নের প্রয়োজন। অর্থের সময় মূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নের প্রয়োজন। এটা সবাই জানি যে এই যে ধারণাটা আমাদের কিন্তু সর্বক্ষেত্রেই দরকার। কেমন? গ্রামীণ মহাজন থেকে যদি অর্থ ঋণ নেওয়া হয়, তখন সে কি হারে সুদ হিসাব করে, এটা জানা থাকলে আমরা অন্যান্য উৎসের সাথে তুলনা করে সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করে অর্থায়ন করতে পারব। দেখো, আমরা অর্থায়নের ক্ষেত্রে বা অর্থ সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে অর্থ ঋণ বা ধার নিতে পারি। যেমন গ্রামীণ মহাজন আছেন, তারপর তোমাদের কি আছে? গ্রামীণ মহাজন হতে পারে বা ব্যাংক হতে পারে। আমরা একটু লিখে লিখে দেখি। আমরা একটা জিনিস ঋণ নেব, কিভাবে ঋণ নেব? 1 নম্বর হতে পারে গ্রামীণ, যেটা বইয়ে লেখা আছে, গ্রামীণ মহাজন। ঠিক আছে? দেখো, তারপরে হতে পারে কি? ব্যাংক, যেটা
মোটা অঙ্কের ঋণ নিতে গেলে অবশ্যই আমাদের এই ধরনের প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে হয়। কারণ যদি আমি কিছু অল্প কিছু টাকার প্রয়োজন হয়, অবশ্যই আমরা এটা থেকে নিতে পারি, এটা বা এটা। কিন্তু যদি আমি বড় অঙ্কের টাকা নিতে ধার নিতে যাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা অথবা এটা। তাহলে এখন দেখো, খেয়াল করো, বলছে যে এই চারটা বিবেচনা করে আমি যেখান থেকে সবচেয়ে কম, আমার লাভ যেখানে সব থেকে বেশি হবে, অর্থাৎ আমি 1000 টাকা 1 কোটি টাকা ধার নেব, সেখানে যদি আমার তাকে ফেরত দেওয়ার সময় 10,000 টাকা ফেরত দিতে হয় বেশি, 1,10,00,000 টাকা, আবার কোথাও থেকে ধরো এখান থেকে নিলাম, এখানে আমার দিতে হবে 10,000 টাকা বেশি, 10,000 টাকা বেশি। আচ্ছা, এখান থেকে নিলাম, এখানে দিতে হবে মেবি 9,000 টাকা বেশি। আচ্ছা, এখান থেকে নিলাম, এখানে দিতে হবে আমার 8,000 টাকা, আর এখানে দিতে হচ্ছে আমার 11,000 টাকা। তো আমি ফেরত যখন দিচ্ছি, খেয়াল করো, তাহলে যদি আমি এখান থেকে ঋণ নিই, আমার সর্বোচ্চ পরিমাণ অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখান থেকে ঋণ নিই, তাহলে আমার সর্বনিম্ন অর্থ ব্যয় হচ্ছে। আর এই দুটো হলো এভারেজ। তো আমরা এখন কি করব, কোন সিদ্ধান্তটা নেব? আমি তাহলে কার কাছ থেকে টাকাটা ধার নেব? অবশ্যই আমি যেখানে কম সুদ হবে সেইখান থেকে আমি টাকাটা ধার নেব। কি বোঝা যাচ্ছে তো? এটা তো তোমরা সবাই জানো যে আমি একটা টাকা ধার নেব, কিন্তু ফেরত দেওয়ার সময় সবথেকে ইন্টারেস্ট যেখানে কম হবে, আমি সেখান থেকেই টাকাটা ধার নেব। সেটাই কিন্তু একটা বাক্যের জন্য আমি তোমাদেরকে কিন্তু এভাবে ব্যাখ্যা করে বোঝালাম। অবশ্যই এটা বুঝে বা মনে রাখার চেষ্টা করবে। খেয়াল করো, তারপরের টপিকসে আমরা চলে যাব। তারপরে হচ্ছে দেখো, গ্রামীণ মহাজন তখন কি সুদ, এটা জানা থাকলে আমরা সবচেয়ে সুন্দর, মানে যেটা আমার সব থেকে বেশি লাভ হবে, আমরা সেটা থেকে গ্রহণ করতে পারলাম। ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের ভবিষ্যতে যে ঋণের কিস্তি পরিশোধ করতে হয় তা কিভাবে নির্ধারণ করা হয়, এই সংক্রান্ত অঙ্ক আমরা এই অধ্যায়ে শিখব। মনে থাকবে? ব্যাংক থেকে ঋণ নিয়ে যে মাসে মাসে আমাদের কিস্তি দিতে হয়, এই কিস্তিটা আমরা কিভাবে শোধ করব, সেটা আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। দেখো, এখন আমরা মূল পাঠে চলে যাই। মূল পাঠে 30 পৃষ্ঠা, তোমরা একটু বইটা দেখো। মূল পাঠ হলো আমাদের 30 পৃষ্ঠা, 3.1 অর্থের সময় মূল্যের ধারণা। এটাই হচ্ছে আমাদের আজকের পাঠের বিষয়, অর্থের সময় মূল্যের ধারণা। আচ্ছা, দেখি আমরা অর্থের সময় মূল্যের ধারণার মধ্যে কি কি পড়ছে। ফিন্যান্সের দৃষ্টিতে কি বলছে? ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়, অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এটা তোমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এবং বুঝতে হবে। আজকের 100 টাকা 5 বছর পরে 100 টাকা একই মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অনধিকতর মূল্যবান, এখনকার 100 টাকা বেশি মূল্যবান। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। তাহলে অর্থের সময় মূল্যটা কি? এখনকার 100 টাকা 5 বছর পরের 100 টাকার সমান হবে না। এটাই হলো অর্থের সময় মূল্যের ধারণা। আমাদের বর্তমানে 100 টাকা কিন্তু বেশি মূল্যবান, এটাই এখানে বলা হয়েছে, অধিকতর মূল্যবান। অর্থের সময় মূল্য মূল কারণ সুদের হার। তাহলে এখানে অবজেক্টিভ একটা আসছে, অর্থের সময় মূল্যের মূল কারণ কি? অর্থের সময় মূল্যের মূল কারণ কি? অবশ্যই সুদের হার। এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। সুদের হার যত ওঠানামা করবে, তোমার অর্থের সময় মূল্যটা তত বেশি ওঠানামা করবে। বোঝা গেছে? এইটাই কিন্তু আমাদের মূল বিষয়। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, তা নইলে কিন্তু আমরা অবজেক্টিভগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, মনে করো তুমি তোমার বন্ধুর কাছে 100টা টাকা পাও। এমতো অবস্থায় সে বলল 100 টাকা এখন না পরিশোধ করে 1 বছর পরে পরিশোধ করবে। অর্থের সময় মূল্য বলে যে এখনকার 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার 10%, অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো, তবে আগামী 1 বছর ব্যাংক তোমাকে 1 বছর পরে ব্যাংক তোমাকে 110 টাকা দেবে।
এখনকার 100 টাকা এবং আগামী বছরের 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। দেখো, মনে করো তোমার বন্ধু আরিফ, ভালোভাবে জিনিসগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি চাইবো তোমরা এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারলে তোমাদের কিন্তু অর্থের সময় মূল্য নিয়ে আর টেনশন করতে হবে না। মনে করো তোমার বন্ধু আরিফ, তুমি তাকে কত টাকা ধার দিয়েছো? 100 টাকা। 100 টাকা, ঠিক আছে। এখন আরিফ বলছে যে বন্ধু আমি তোমাকে এখন 100 টাকা দিতে পারছি না, আমার কাছে এখন নাই, আমি সামনের বছর পরিশোধ করে দেব। তখন ব্যাংক কি বলছে দেখো, ব্যাংক বলছে যে ব্যাংকে যদি তুমি 100 টাকা রাখো, ব্যাংকে যদি তুমি 100 টাকা জমা রাখো, ব্যাংক তোমাকে 10% সুদ দেবে পরের বছর, দিয়ে তুমি পাবে 110 টাকা। দেখো, 100 টাকা সুদ 1 বছর পর পাচ্ছ 110 টাকা। তাহলে যে এই 10 টাকা তোমার বেড়ে গেল, এটাই হলো আমাদের সুদের হার, এই সুদ, আর এটা হলো আমাদের 10% হলো সুদের হার। তাহলে তোমার বন্ধুকে তুমি কি বলবে? ঠিক আছে আমি তোমাকে দিলাম, কিন্তু যদি তুমি 1 বছর পরে ফেরত দাও, সেই মূল্য এই মূল্য তো এক নয়, তাই তো? 1 বছর পরের মূল্যটা এখনকার মূল্যটা কিন্তু এক হবে না। এখন 2020 সালে যে 100 টাকার মূল্য 2021 সালে কিন্তু একটু হলেও সেটা নড়চড় হবে বা বাড়বে, কারণ বর্তমান আর ভবিষ্যৎ একই মূল্য নির্ধারণ করে না। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা পরবর্তী পার্ট 3.2 এ চলে যাব। 3.2 এ যেটা আছে আমাদের অর্থের সময় মূল্যের গুরুত্ব। বইটা সবার কাছে আছে তো? অর্থের সময় মূল্যের গুরুত্ব। কেন অর্থের সময় মূল্যটা আমরা কেন নির্ধারণ করব? কি কারণে? ব্যক্তিগত জীবন তো আছেই, অবশ্যই আমাদের প্রাতিষ্ঠানিক জীবনে, আমাদের কর্মজীবনে অর্থের সময় মূল্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি। একটি প্রতিষ্ঠানের লাভ লস সম্পূর্ণটা নির্ভর করে একটি সঠিক অর্থ সিদ্ধান্তের উপরে। কোনখান থেকে আমরা ঋণ নেব, কিভাবে পরিশোধ করব, অর্থটা আমি কোথায় কাজে লাগাবো, এই সব কিছুই নির্ভর করে একটি সুন্দর অর্থায়ন সিদ্ধান্তের উপরে। আর এটা নিতে হয় অবশ্যই অর্থের সময় মূল্যের উপরে নির্ভর করে। এজন্য অর্থের সময় মূল্যের গুরুত্ব কিন্তু অত্যাধিক। প্রাতিষ্ঠানিক জীবনে, ব্যবসায়িক জীবনে কিন্তু অর্থের সময় মূল্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো এমনকি তোমার ব্যক্তিগত জীবনে তুমি এখন বর্তমানে অনেকে ইনস্টলমেন্ট বা কিস্তিতে অনেক কিছু কিনে থাকো। সেক্ষেত্রে কি হয়, তোমরা সেটা পরিশোধ করার সময় যখন তুমি সেটা পরিশোধ করবে বা তুমি কিস্তিটা চালাচ্ছ, তুমি অবশ্যই 2টা 3টা দোকান ঘুরবে, ঘুরে সেটা দেখার চেষ্টা করবে যে আমি যে কিস্তিতে কিনতে চাচ্ছি কোন কোম্পানি বা কোন প্রতিষ্ঠানটা আমাকে সর্বনিম্ন কিস্তি সুবিধা দিচ্ছে বা সর্বনিম্ন ইন্টারেস্টটা রাখছে। এটা যদি আমরা না বুঝতে পারি বা না জানতে পারি, তাহলে কিন্তু আমরা বোকার মতো বেশি টাকা দিয়ে বা বেশি সুদে আমরা কিন্তু জিনিসটা ক্রয় করি। এজন্য আমাদের অর্থের সময় মূল্য জানাটা খুবই জরুরি। দেখো এখন কি কি কারণ, বইয়ের মধ্যে যে কারণগুলো আছে আমরা সেগুলো একটু খেয়াল করি। আমি পড়ছি, তোমরা কিন্তু বইয়ের সাথে মিলাও। আমি তোমাদের সুবিধার জন্য বই থেকে প্রতিটা লাইন কিন্তু পড়ে পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। দেখো, ব্যবসায়ের প্রতিটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তই তুমি নাও না কেন, প্রত্যেকটার সাথে আন্তঃপ্রবাহ, টাকার ভিতরের দিকে আসা, বহিঃপ্রবাহ অর্থ বাইরের দিকে যাওয়া। তুমি কারোর কাছ থেকে লোন নেবে, তোমার টাকাটা আসছে, সেক্ষেত্রেও তোমাকে চিন্তা করতে হয় যে কোনখান থেকে আমি সব থেকে কম সুদে টাকাটা নেব। আর বহিঃপ্রবাহ, তুমি কারকে ধার দিচ্ছ বা তোমার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে, সেক্ষেত্রেও তোমাকে চিন্তা করতে হবে যে তখন চিন্তা করতে হবে আমি কার কাছে কাকে ধার দিলে সর্বোচ্চ মুনাফা পাবো, সর্বোচ্চ ইন্টারেস্ট পাবো। দেখো এখানে বলছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনায় বলা যায়, কি বলা যায়
সেটা আমি পরে দেখছি। সঠিক সিদ্ধান্তের জন্য দেখো আমি আগেও বলেছি, আবারও বলছি তোমাদের, সঠিক সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়ার জন্য যে আমি আমার মূল টার্গেটটা কি, আমার লক্ষ্যটা কি, আমার ব্যবসাকে উন্নত করা, আমার ব্যবসাটা বড় করা, আমার অধিক মুনাফা অর্জন করা, অবশ্যই অনৈতিকভাবে নয়, অবশ্যই সঠিক পথে আমার মুনাফাটা কি করে আমার বেশি হবে, সেজন্যই কিন্তু আমরা এই পড়াশোনা। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান চালাই, বা আমার সংসারেরও ছোটখাটো টুকিটাকি অর্থায়নের যেসব বিষয়গুলো আছে, আমার চেষ্টা থাকবে আমার কম মূলধনে অধিক মুনাফা অর্জন, তবে কোনো অনৈতিক পথে নয়। বারবার আমি কিন্তু একটা কথা বলছি, সঠিক সিদ্ধান্তটা গ্রহণের মাধ্যমে ব্যবসায় উন্নতি করা সম্ভব। আর সেটা বর্তমান ও ভবিষ্যতের যে মাপটা বা যে মূল্যায়নটা, এই সময়ের মূল্যায়নের সাথে সাথে অর্থায়নের যে মূল্যটা নির্ণয় করা হয়, সেই সঠিক সিদ্ধান্তের উপরে কিন্তু তোমার সফলতা নির্ভর করে। সফলতার মূল চাবিকাঠি কিন্তু এই সময় মূল্যের অর্থায়নের সময় মূল্য। দেখো সেটাই বলছে যে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনায় 3টা ভাগে ভাগ করা হয়েছে জিনিসগুলোকে। দেখো প্রথমটা হলো ক নাম্বার, সুযোগ ব্যয়। দেখো বইতে দেয়া আছে নাম্বার ক, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, ঠিক আছে, খেয়াল করো সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয়টা কি? একটু চিন্তা করো, কোনো একটি প্রকল্প মূল্যায়নে, কোনো একটি প্রকল্পে কোনো কারণে তুমি একটা অর্থ, তোমার কাছে 5 লাখ টাকা আছে, তুমি এটা ব্যয় করতে চাও ব্যবসায়ের কাজে বা কোনো একটা এমন একটা বিশেষ কাজে যেখান থেকে তুমি নির্দিষ্ট হারে অর্থ উপার্জন করবে। সেক্ষেত্রে দেখো তোমার বলা হচ্ছে সুযোগ ব্যয়। কথাটা শুনেই কিন্তু একটু ক্লিয়ার হওয়া যায়, সুযোগ ব্যয়। ব্যয়টা তুমি করবে, সেক্ষেত্রে তোমার 5টা অপশন, 3টা অপশন আছে, 3টা অপশন আছে। তুমি ব্যাংকে টাকা রাখতে পারো, সেক্ষেত্রে সুদ পাবে 0.8%, 8%। আচ্ছা, অথবা জমি কিনতে পারো, সেখান থেকে মান্থলি পাবে, জমি ক্রয় সেখান থেকে পাবে 9%। আচ্ছা, বুঝতে পারছো বাচ্চারা? একটু খেয়াল করো। আর মনে করো ব্যবসা লাগাবে, ব্যবসা করবে, সেক্ষেত্রে পাবে 10%। এখন তুমি দেখো তুমি কোনটা গ্রহণ করবে, ব্যাংকে টাকা রাখবে নাকি জমি ক্রয় করবে নাকি ব্যবসা করবে? যেহেতু তুমি এই যে 10% পাবে, এখানে ব্যবসা করবে। আরো একটা বিষয় আছে, দেখো যদি মনে করো তুমি ব্যাংকেও তুমি 10% পাচ্ছ বা জমি ক্রয়তেও তুমি 10% পাচ্ছ, মনে করো এখানেও তুমি 10% পাচ্ছ, এখানেও তুমি 10% পাচ্ছ, কিন্তু অপশন তোমার এই 3টা। ব্যাংকে তুমি টাকা রাখতে পারো, অথবা জমি ক্রয় করতে পারো, অথবা ব্যবসা করতে পারো, 3টাই তুমি তোমার অপশন। এখন তুমি কোনটা গ্রহণ করবে? যে কোনো একটা তোমাকে গ্রহণ করতে হবে, কিন্তু তোমার কাছে টাকা আছে কিন্তু 5 লাখ, তুমি কিন্তু এই একটাই গ্রহণ করতে পারবে, বাকিটা কিন্তু তুমি গ্রহণ করতে পারবে না। তাহলে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। এই একটা বেছে নেওয়ার জন্য তুমি মনে করো এই ব্যাংকে টাকা রেখে দিবে, ব্যাংকে তুমি টাকা রাখবে, এই 2টা জিনিস থেকে কিন্তু তুমি বঞ্চিত হলে তুমি যে কোনো একটা অপশন চয়েস করবে, এই 2টো জিনিস তুমি করতে পারবে না। এই যে 2টো জিনিস তুমি মিস করলে বা হারালে, সেটাই হলো তোমার সুযোগ ব্যয়। কথা কি বুঝতে পেরেছো? একই সাথে মনে করো আরো একটা উদাহরণ দিই, খুব সহজ। যদি মনে করো একই জমিতে তুমি একই সাথে আলু এবং পেঁয়াজের চাষ করতে পারো না, ধান এবং গম একসাথে লাগাতে পারো না, যে কোনো একটা
তোমাকে বেছে নিতে হবে, হয় আলু চাষ করতে হবে, না হলে পেঁয়াজ চাষ করতে হবে। এই আলু চাষ করার জন্য যে পেঁয়াজ চাষটা তুমি বন্ধ রাখলে, এটাই হলো তোমার সুযোগ ব্যয়। গেল 2 নম্বর প্রকল্প মূল্যায়ন। খ নম্বর কি? খ নম্বর বলছে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন দেখছো, দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। একটা উদাহরণ থেকে আমরা জানছি, অলরেডি জানা হয়ে গেছে আমাদের, আমরা বইয়েই জেনেছি টাকার বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য সমান নয়। সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নিতে পারি না। পরবর্তী অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে এটা আমরা জানতে পারবো। তবে এখন যে ধারণাটা তোমাদের দরকার সেটা হলো তোমার 2-3টে প্রকল্প আছে। ঠিক যেমন ব্যাংক ছিল তোমার, চাষাবাদের ক্ষেত্রে যেরকম অপশন ছিল, তোমার প্রকল্প 1, প্রকল্প 2, প্রকল্প 3, প্রকল্প 4, প্রকল্প 5। এক্ষেত্রে কি হবে দেখো, যে প্রকল্পে তুমি সবথেকে বেশি সুবিধা পাবে বা যে প্রকল্প সবচেয়ে লাভজনক হবে, তুমি সেটাই গ্রহণ করবে, তাই তো? কিন্তু সেটা কিভাবে? তুমি যদি সেটার মূল্যায়ন না করতে পারো, কোন প্রকল্পে বর্তমানে ভবিষ্যৎ মূল্য আগে বের করে নিয়ে তবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে বর্তমানে আমার কোন প্রকল্পে বিনিয়োগ করলে আমি ভবিষ্যতে বেশি লাভবান হব। আর এটা অর্থের সময় মূল্য নির্ধারণের মাধ্যমেই সম্ভব। তারপরেরটা দেখো, তোমার প্রকল্প মূল্যায়নের পরে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। খুব সহজ 3টা বিষয়। ঋণ গ্রহণ সিদ্ধান্ত, ঋণ গ্রহণ সিদ্ধান্ত, খুবই সহজ সহজ বিষয়। ঋণের আমি আগেও এই কথা কিন্তু আলোচনা আমাদের হয়ে গিয়েছে, তোমরা একটু খেয়াল করো। ঋণের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয়। ঋণটাও আমি কোথা থেকে গ্রহণ করব বা ঋণ যে কাউকে দেব, এক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমি কোথা থেকে সবচেয়ে বেশি প্রফিট পাবো এবং নেওয়ার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি কম সুদ দিতে পারি কোথায়, সেটাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যে তোমার এই ঋণ গ্রহণ সিদ্ধান্ত নিতে হবে তোমার ফিনান্স বা অর্থের সময় মূল্য নির্ধারণের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আজ আমরা 2টা জিনিস শিখলাম। একটা হলো অর্থের সময় মূল্য। দেখো 3টা কিন্তু তোমাদের ক্লিয়ার: সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন এবং ঋণ গ্রহণ সিদ্ধান্ত। আজ আমরা 2টা জিনিস শিখলাম। একটা হলো অর্থের সময় মূল্যের ধারণা, আর দ্বিতীয়ত অর্থের সময় মূল্যের গুরুত্ব। তোমাদের পরবর্তীতে আমি চেষ্টা করব পরের পার্টগুলো করার, আগামী ক্লাসে অবশ্যই। আর তোমরা বাড়িতে অবশ্যই অর্থের সময় মূল্যের ধারণা এবং এই অর্থের সময় মূল্যের গুরুত্ব থেকে মিনিমাম কমপক্ষে 10টা অবজেক্টিভ তোমরা নিজে নিজে তৈরি করবে, নৈবেত্তিক, এবং নিজে নিজে উত্তর বার করার চেষ্টা করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।